আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। দাঁড়ান মশাই, আজকের রাতটা আমাকে সঙ্গী করে নিন। ভালোভাবে হসপিটাল ঘুরে দেখাবো, তার সাথে এখানে যারা রয়েছে মানে পেশেন্ট, তাদের সাথেও আলাপ করিয়ে দেব। আপনি যে আমাকে এখানে ঘুরে দেখার পারমিশন দিয়েছেন? এই মানালিতে একজন বাঙালি মানুষ পেলাম, তাই আপনার রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। হ্যাঁ, চলুন চলুন। আমি এখানকার জেলার সুনীল সামন্ত। নাইস টু মিট ইউ। আমি রুদ্র ব্যানার্জি। আসলে কলকাতা থেকে এখানে ঘুরতে এসেছি। বেশ, চলুন আপনাকে ঘুরিয়ে দেখাই, নইলে এরপর রাত বেশি হলে আর কিছুই দেখতে পাবেন না। মেন্টাল হসপিটালের ওই জেলার একটা একটা করে সেলের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাকে বলছিলেন ওরা কত বছর ধরে এখানে রয়েছে, কার কি নাম, বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি। তবে একটা জিনিস ভীষণ অদ্ভুত লাগলো, এতক্ষণ পর্যন্ত সবাই খুব হইচই শোরগোল করছিল। যেই না জেলার সাহেবকে দেখলো, সবাই চুপ মেরে গেল একেবারে, কারোর টু শব্দটাও নেই। আমি বুঝলাম জেলার মানুষটা ভীষণ কড়া স্বভাবে, সবাই বেশ ভয় পায় তাকে। এরপর আরেকটু এগিয়ে পরের সেলের দিকে আমরা এগোলাম। দেখলাম অন্যান্য ঘরগুলোতে একসাথে অনেক পেশেন্ট আছে। তবে এবার যে সেলের সামনে এসে দাঁড়ালাম, মাত্র একজনই মাঝবয়সী লোক ছিল সেখানে। দাঁড়াও, আমি কথা বলে আসছি। সুনীলবাবু কথা বলতে বলতে করিডোর থেকে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। তারপর দেখলাম ভেতরের লোকটি আমাকে দেখে হাতটা তুলে আমাকে তার দিকে এগিয়ে আসার জন্য ইশারা করল। আমারও একটু কৌতূহল হলো, কেমন একটা অস্বস্তিও হচ্ছিল। তবুও এগিয়ে গেলাম সেলটার দিকে। কাউকে বিশ্বাস করো না এখানে। যাকে যাকে বিশ্বাস করবে সেই সেই তোমাকে শেষ করে দেবে। কেন? আমি পাগল নই। আমাকে আমার স্ত্রী স্লো পয়জন দিয়ে মানসিক রোগী করে রেখেছে। সম্পূর্ণ সুস্থ হয়েও বছরের পর বছর পাগলদের সাথে কাটাচ্ছি আমি। সে কি, এটা যদি সত্যিই হয় তাহলে আমি এখান থেকে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। হাসিটা শুনে কেমন যেন গলাটা শুকিয়ে এলো আমার। আমি সেলের উপরের দিকে তাকিয়ে দেখলাম 25 নম্বর সেল। অন্যান্য সেলের দিকে দেখলাম ওখানে যতজন মানসিক রোগী ছিল তারা সবাই শুধুমাত্র আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। কেউ একটিবারও ওই 25 নম্বর সেলের দিকে তাকিয়েও দেখছে না। কি ব্যাপার, সবাই আমাকেই কেন দেখছে এমন ভাবে? হয়তো আমাকে এখানে প্রথম দেখছে তাই। তুমি একবার এখান থেকে বেরিয়ে গেলে আর আসতে পারবে না। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম, কিন্তু ও আমার সমস্ত সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স নিজের নামে লিখিয়ে নিয়ে আমাকে স্লো পয়জন দিতে থাকে দিনের পর দিন। পরে সুযোগ বুঝে ডিভোর্সের পেপারে সই করিয়ে নিয়ে পুরো নিঃস্ব করে ছেড়ে দেয় আমাকে। পরে পরে এই হসপিটালের একজনকেই বিয়ে করেছে ও। ও মাই গড! ঠিক আছে, আমি দেখছি কিছু যদি করতে পারি তোমার জন্য। ওই যে বললাম, একবার এখান থেকে চলে গেলে আর ফিরে আসবে না। কিচ্ছুটি করতে পারবে না তুমি, কিচ্ছুটি না। আমি আর তেমন গুরুত্ব না দিয়ে বেরিয়ে আসতেই যাচ্ছিলাম। কাউকে বিশ্বাস করো না, শেষ হয়ে যাবে কিন্তু। আমি আর পিছন ফিরে তাকালাম না, সোজা বেরিয়ে এলাম বাইরে। দেখলাম
নাইট গার্ড ঘুমোচ্ছে। দুবার ডাকতেই সে উঠে পড়ল। ভাইয়া জরা শুনিয়ে, ও ভাইয়া क्या सो गए आप? रात में कुछ हुआ तो नहीं सर? आप ठीक है ना? हाँ मैं बिल्कुल ठीक हूँ, मुझे क्या होगा? শোনো, তোমাদের জেলার খুব ভালো লোক, আমাকে উনি সব ঘুরিয়ে দেখিয়েছেন। আচ্ছা, 25 নম্বর সেলের পেশেন্ট সম্পর্কে কিছু জানো তুমি? आप किसकी बात कर रहे हो सर जी? আরে কার কথা বলবো আবার? এই হাসপাতালের 25 নম্বর সেলের যে লম্বা মাঝবয়সী লোকটা আছে তার। 25 नंबर रूम का आदमी, वो तो बहुत साल पहले ही सुसाइड किया था। কি বলছো এসব? নেশা কাটেনি নাকি তোমার এখনো? सेठ जी, असली बात तो ये है, इस हॉस्पिटल का जिलर साहेब सुनील बाबू, उन्होंने ही उसको मारा है, क्योंकि उस आदमी का बीबी फिलहाल उस साहिब का बीबी अचेन, उन्होंने ही पावर खटिए इस सुसाइड केस को दबा दिया है। बहुत लोग जानता है इसको, तबे वो जेलर साहेब है ना, उसका डर से सब चुप रहते हैं। আরে কি বলছো এসব? নেশার ঘরে ভুলভাল বকছো যত সব। अरे अरे नहीं नहीं सर जी, आपने दिया जरूर था, मगर मैंने एक बूंद भी नहीं पिया बियर। देखिए वो तबीयत अच्छा लग जिलो ना, इसलिए खाना खाने के बाद ही मेरा आग लग गया था। কাউকে বিশ্বাস করো না এখানে, কাউকে না। এই এই তুমি তুমি এখানে কি করে এলে? এখানে তো ওই গার্ড ছিল। না না, এসব এসব আমার আমার আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না, ছুটে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। স্নেহা গালে হাত দিয়ে বসে মনোযোগ দিয়ে রুদ্রের গল্প শুনছিল। কথাগুলো শুনে ওর হাতটা গাল থেকে পড়ে গেল। সিরিয়াসলি? কি দারুণ স্ক্রিপ্ট লিখেছিস ভাই। দোষ শালা, আমার আর কোনো কাজ নেই বল। আরে না না, আজগুবি নয়, ওই হসপিটালটা হন্টেড, একটু খোঁজ নিলে যে কেউ বলে দেবে সেটা। আর রাতে নাকি ওখানে বাইরের মানুষ কেউই থাকতে পারে না। ওই জন্যই তো চলে এলাম। রক্ষে করেছিস। তোর এই ঘুরতে এসে অ্যাডভেঞ্চার করার ভূতটা যে কিভাবে নামাবো আমি জানি না। বাড়িতে চল একবার, আন্টিকে যদি না বলেছি আমার নাম স্নেহা নয়। কি আশ্চর্য! উফ, তোরা না এসব বুঝবি না, যা তো। অ্যাডভেঞ্চার করার যে কি মজা তোরা জানিসই না। আর শোন, সবসময় মাকে নিয়ে এভাবে ভয় দেখাবি না তো, বাচ্চা নাকি আমি? আর তুইও বুঝবি না আমাদের তোকে নিয়ে কেমন চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি কত চিন্তা হয়, বেশি কথা বলিস না তো। এই শেষ, আমি আর তোর সাথে আসবো না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে ঠিক চিন্তা আছে, হয় তোকে না আসতে আমার, হবে না। সবার হ্যাঁ এখানে হ্যাঁ, ঠিক চিন্তা আছে। হয়, আরে তুই থাম, ভাব। হ্যাঁ, আরে থাম রে তোরা। ওরে আরে থাম, বুঝতে পারছিস না। থাম রে, ঘরে গিয়ে ঝগড়া করবি। না, আরে ভাই, আমরা ট্রেনের মধ্যে আছি। এ তো থাম, না, থাম, নিচ্ছে না। তুই সব আরে বল। না, ঘরে গিয়ে ঝগড়া করবি, এখন থাম। রুদ্র ব্যানার্জি নিজস্ব বাংলো, 2-3টে 4 চাকা, বাইক, এক কথায় বিলাসবহুল জীবন মধ্য কলকাতার বুকে। বাবা শেখর ব্যানার্জি ও মা রামিনী ব্যানার্জির একমাত্র পুত্র। শেখর ব্যানার্জি বিজনেসের জন্য দেশের বাইরেই বেশি থাকেন। রুদ্রের চাকরি করার যদিও কোনো প্রয়োজন নেই, তবুও একটা আইটি কোম্পানিতে জব করে। যারা দুজনে ঝগড়া থামানোর প্রচেষ্টায় ছিল তাদের মধ্যে একজন দেবায়ন। কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে দেবা, স্কুল টিচার সে, কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস। ওর আশা ছিল কলেজে চাকরি করবে, কিন্তু যা হয় আর কি। মধ্যবিত্ত সংসারে একটা সামর্থ্য ছেলের চাকরি কতটা যে জরুরি হয়ে পড়ে, তাই স্কুল সার্ভিস কমিশন পাওয়ার পর আর কোনো দিকে না তাকিয়ে সোজা স্কুলের চাকরিতে ঢুকে যায় দেবায়ন। আর একজন সায়ন, অবশ্য এই দুনিয়ায় প্রায় একাই। বাবা হার্ট অ্যাটাক করে আগেই মারা গিয়েছিলেন, আর মাও বছর 2 আগে ওই স্ট্রোকেই মারা গেছেন। মা বাবা যা প্রপার্টি রেখে গেছেন তাতে সায়নের বসে খেলে আরামে দিন চলে যাবে। ওর ফ্ল্যাট যাদবপুরে, তবে ওর পাশের ফ্ল্যাটেই একজন দম্পতি ওর মা বাবার আমল থেকে আছেন। সায়নকে ভীষণ স্নেহও করেন, আর সায়নও ওনাদের সমীহ করে। সায়নের একটা ইলেকট্রনিক্স ডিভাইসের শোরুম আছে,
বড় মাপেরই বিজনেস সায়ন। আর ঝগড়ারত একটি মাত্র মেয়ে স্নেহার বাড়ি বারাসাতে। মা, বাবা, ছোট বোন ও একটি অবিবাহিত পিসির সাথে থাকে স্নেহা। সাধারণ পরিবারের মেয়েই বলা যায়, তবে যথেষ্ট ট্যালেন্টেড আর স্বাধীন চেতা। যোগা টিচার এবং ক্লাসিক্যাল ডান্সার সে। ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, স্বপ্ন দেখতে ভালোবাসে এবং একই সাথে রুদ্রকেও খুব ভালোবাসে। ও হ্যাঁ, আরেকটি কথা, রুদ্র আর স্নেহা বন্ধু কাম কাপল। তবে ওদের চারজনের মধ্যে বন্ধুত্বটা কিন্তু মারাত্মক, কারণ ওদের বন্ধুত্ব সেই স্কুল লাইফের। কিন্তু এই ভ্রমণ ওদের জীবনের ধারা সম্পূর্ণ বদলে দিতে চলেছে। আমাদের যারা আপনজন, যাদের প্রতিদিন আমরা দেখছি, কথা বলছি, তাদের সবাইকে কি আমরা আদৌ চিনি? তাদের ভেতরের কথা, তাদের উদ্দেশ্য আমরা কতটা জানতে পারি? তাদের মুখোশের আড়ালে থাকা মানুষ কতটা কুৎসিত হতে পারে জানবো এই গল্পের মাধ্যমে। শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন ঝিলা মজুমদারের কলমে মুখোশ। গল্পটি প্রকাশিত হয়েছে চারুকলা আর্ট উইংস থেকে। যদি আপনারা মুখোশ বইটি সংগ্রহ করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিতে পারেন। আমাদের কোডটি ইউজ করলে পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। কোডও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। গল্পের শেষে থাকা প্রশ্নের উত্তর দিতে কিন্তু ভুলবেন না। এই রুদ্র, তোর কি কিছু হয়েছে? হ্যাঁ, কই না তো। ঘুরে আসার পর থেকে কেমন যেন একটা হাবভাব হয়েছে তোর। কি সব ভুতুরে জায়গাতেও নাকি গিয়েছিলিস? এ কি, তোমায় এসব আবার কে বললো? মায়ের থেকে কি কেউ কিছু আড়াল করতে পারে? বুঝেছি, স্নেহা বলেছে। ওসব আমি জানি না। মেয়েটা তো তোর আর ক্ষতি চাইবে না। কি হয় একটু বারণ শুনলে? চুপচাপ ঘরে থাকবি এই 7 দিন। আগামী অমাবস্যায় বাড়িতে কালী মায়ের পুজো দেব। কি বলছো কি মা? এটা হয় নাকি? এতদিন অফিস অফ করা যায় কখনো? সে তুমি ম্যানেজ করো যা হোক করে। বিনুদি, তুমি একটু বোঝাও তো, যদি শোনে। রুদ্রের মা ছেলের টানে মাঝে মাঝে কলকাতা চলে আসেন, আর এবারে এসে শোনেন তার ছেলের এসব কীর্তিকলাপের কথা। রামিনী রুদ্রের কেয়ারটেকার বিনুতির সাথে পরামর্শ করে ঠিক করলেন বাড়িতে রুদ্রের মঙ্গলের জন্য পুজো রাখবেন। বিনুতি সেই রুদ্রের ছোট্টবেলার সময় থেকে এই বাড়িতেই আছে। বিনুতির আসল বাড়ি বাংলাদেশ। খুব অল্প বয়সে নিজের দাদার সাথে এদেশে চলে আসে। বিয়ে থাও হয়েছিল অবশ্য, তবে বিয়ের 1 বছরের মাথায় স্বামী মারা যাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাড়িয়ে দেয়। পরে বিনুতির দাদাও আর বাড়িতে জায়গা দেয়নি নিজের অসহায় বোনটিকে। সেই থেকে বিনুতি রুদ্রদের বাড়িতেই আছে, রুদ্রের দেখাশোনার দায়িত্বে। তাই রুদ্রের প্রতি টান ভালোবাসা একটু বেশিই তার। কথাটা শোনো বাবা, তোমার খারাপ তো কেউ চায় না। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার অফিস? কোনো কিন্তু নয়, আপনি সারা জীবন থাকবে, কিন্তু সবার আগে তোমার সলিল। বিনুদি আর রুদ্রের কথার মাঝে ঘরে ঢুকলো স্নেহা। উফ রুদ্র, সবাই মিলে তোকে এত রিকোয়েস্ট করছে, শোন না কথাটা শোন। ওহ, তুইও? ওকে, ঠিক আছে। 7 দিন অনলাইনে অফিসের কাজ সারতে হবে, আর কি। হ্যাঁ, আর আমি সায়ন আর দেবাকে নিয়ে ডেইলি আড্ডা দিতে চলে আসব। তোর কোনো চাপ নেই। এই তো প্রবলেম সলভ। কি হলো কি হলো বাপ, কি হলো? কেমন একটা বিশ্রী গন্ধ নাকে লাগছে। খাওয়া যায় এইসব খাবার? সে কি? কিন্তু আমাদের তো কোনো গন্ধ লাগছে না। বিনুদি আমার মনে হয় ঘরে আছে তো, প্রতিদিন তো বাইরে ভালো মন্দ খায়, তাই খেতে ভালো লাগছে না এগুলো।
একটা কাজ করো, এই কদিন শুধু ওর প্রিয় খাবারগুলোই বানিও। হ্যাঁ 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 হ্যাঁ। মা, আমি ঘরে যাচ্ছি, মুখটা পুরো বিস্বাদ হয়ে গেল। কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। রাতেও কিছু খেলো না রুদ্র। কেমন যেন একটা ক্লান্তি ছেয়ে ফেলছে তার শরীর। চোখের সামনেটা ভরে উঠল অন্ধকারে। কি ব্যাপার, হঠাৎ কি হচ্ছে সব? হ্যাঁ? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? উফ, এত অন্ধকার, ভয় ভয় লাগছে। রুদ্র, রুদ্র, সময় হয়ে গেছে। কে কে? আমি, চিনতে পারছো না আমাকে? স্নেহা, তুমি? রুদ্র যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে চলেছে ক্রমশ। তার চোখ দেখছে, কেউ একজন ওর ঠোঁটে আঙুল স্পর্শ করছে। সম্পূর্ণ উলঙ্গ শরীর তার। ওর চোখ স্পষ্ট না দেখতে পেলেও মনে মনে স্নেহাকেই দেখতে পাচ্ছে সে। আজ তোমার মনের ভিতরে লুকিয়ে থাকা কামবাসনা পূরণ করব আমি, কিন্তু আমার 3টে শর্ত আছে। মানবে তো তুমি? সত্যি? কিন্তু কি শর্ত শুনি? আমি বাদে আর অন্য কেউ তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে না। আমাকে কখনো এড়ানো যাবে না। আর তুমি নিজে যেতে না বললে আমি কখনো তোমার জীবন থেকে যাব না। আচ্ছা, জো আপকি হুকুম। রুদ্র তার সারা শরীরে ভীষণ আলতো করে হাত বোলাতে ওর মনে হলো স্নেহার কোমরের গভীরতা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং বুকের ভাঁজও যেন অনেক বেশি স্পষ্ট। গলার স্বরটাও আগের তুলনায় অনেকটাই সূক্ষ্ম। তোর মধ্যে না একটা আলাদা আকর্ষণ আছে জানিস। হ্যাঁ, জাদু আছে, যেটা আজকে খুব বেশি ফিল হচ্ছে, খুব বেশি। এটাকে বলে সম্মোহন। স্নেহার খোলা বুকে রুদ্রের গভীর নিঃশ্বাস মিশে চলেছে ক্রমশ। ওদের দুজনের ঠোঁট একে অপরকে শক্ত করে ধরে যেন কোনো অলীক স্বপ্ন বলছে। আমার মনে হয় একটু ঝাড়ফুঁক করিয়ে দিলে ভালো হতো। ছেলেটা কেমন শুকিয়ে যাচ্ছে। খেতে বসলেই বলে কটু গন্ধ, চোখের তলায় কালি পড়েছে। আমি একজনকে চিনি, যিনি এসব ভূত পেট বশীকরণে সিদ্ধ। এমন কিছু নেই যা তিনি পারেন না। যে কাউকে বশ করতে পারেন, যে কোনো বিপদ কাটতে দিতে পারেন। তাই নাকি? হ্যাঁ গা। বিনুদি, তোমার যে কি বোধ বুদ্ধি, কোন কুসংস্কারের মধ্যে রয়েছো কে জানে। বাড়িতে রুদ্রর মঙ্গলের জন্য মায়ের পুজো করাবো, ব্যাস এটাই হলো কথা। কোনো ঝাড় ফুঁকের প্রয়োজন নেই। না কাকিমা, তুমি জানো কি না জানি না, তন্ত্র বড় সাংঘাতিক সাধনা। আমি ওই তিব্বতী তন্ত্র সম্পর্কে একবার একটা বই পড়েছিলাম। এছাড়াও ওই ডামর, উচাটন, মারণ, বশীকরণ এরকম অনেক পর্যায় রয়েছে তন্ত্রের। আবার কাউকে ভীষণ রকম বিপদেও ফেলা যায় জানো, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। না না, দরকার নেই ওসব সাংঘাতিক জিনিসের। পুজোটা মিটে যাক, একটা ভালো ডাক্তার দেখিয়ে নেবক্ষণ। অনেক দেরি হয়ে গেছে, আমি বেরোবো এবার। তোরাও তো বেরোবি এখন? হ্যাঁ, এক্ষুনি বেরোবো। আচ্ছা, তাহলে দেবা তুই মেট্রোতে বেরিয়ে যা, আর আমার একটু কাজ আছে ওদিকে, তাই আমি স্নেহাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। সেই ভালো। এমনিতেও কলকাতায় মেয়েদের যা সুরক্ষার হাল। ক্যাব বুক করে দিয়েছি, মিনিট 5 ভেতর ঢুকে যাবে।
আসছি কাকিমা। বিনুদি আসছি বিনোদি। হ্যাঁ হ্যাঁ, এসো কাকিমা এসো এসো, বিনুদি আসছি। সাবধানে যেও। রুদ্র না হয় একটু বেশি বড় লোক, কিন্তু জানিস আমি তোকে ওর থেকে অনেক বেশি ভালোবাসি। মানে কি সব বলছিস তুই? তুই তো আমার হতে পারতিস স্নেহা। আমি কি তোকে কম খুশিতে রাখতাম? তুই জানিস সবাই আমায় কি বলে? হ্যাঁ, ভাট বকাতে এক্সপার্ট। শোন, তোকে আর আসতে হবে না, এটুকু আমি চলে যেতে পারবো। হ্যাঁ আয়। কিছুটা দূর একাই হেঁটে যায় সায়ন, নিজের মনে গুনগুন করতে থাকে। তোমার দেখিতে দেন মোহ মেঘে। তন্ত্রের মাধ্যমে নাকি সব সম্ভব। তার মানে কি স্নেহাও? তোর থেকে যে সুখ পাওয়া যায় তার কাছে জীবনে সব কিছুই বৃথা। আয়, আরো কাছে আয়। স্নেহা, স্নেহা, এই একটা মুহূর্তের জন্যে আমি আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আজ তুই আমার, আজ আমার, শুধু আমার। আমি তোকে খুব স্নেহা। উফ, উফ, ধুর, কি সুন্দর হচ্ছিল স্বপ্নটা, কেন যে ভেঙে গেল। ইলেকট্রনিক্স শোরুমটা অন্যদিনের তুলনায় আগেই বন্ধ করে দেয় সায়ন। স্নেহাকে একবার মেসেজ করে কফি খেতে যাওয়ার জন্য, কিন্তু স্নেহা নাকচ করে দেয়। সায়ন রওনা দেয় বেলগাছিয়ার উদ্দেশ্যে। সেখানে মা তারা শঙ্করী পীঠ নামক এক গোপন কালী মন্দির রয়েছে। সেখানে কালী মায়ের তান্ত্রিক মূর্তির পুজো হয় এবং মন্দিরের গর্ভগৃহে শক্তিশালী তন্ত্র সাধনা হয়। শোনা যায় এখানে কালী মূর্তি নাকি মৃত মানুষ ও পশুর খুলি দিয়ে সজ্জিত এবং মৃত সধবা মহিলার চিতার পোড়া কাঠ দিয়ে এখানে দেবীর আমিষ ভোগ রান্না হয়। সায়ন আগে থেকে শুনেছিল এই মন্দিরের ব্যাপারে, তাই সময় নষ্ট না করে ও সেখানেই হাজির হয়। মন্দিরে প্রবেশ করা মাত্রই সায়নের শরীরটা কেমন ভারী ভারী মনে হয়। কি চাই? আমার আমার একটা উপকার করতে পারবেন বাবা? কারোর ক্ষতি করার হলে এখনই বেরিয়ে যায় এখান থেকে। না না, মানে আমার একটা বন্ধু। অন্যের সংসার ভেঙে নিজের গড়া যায় না মূর্খ। তোকে সাবধান করছি, আগামী ভবিষ্যৎ তোর খুব খারাপ হতে চলেছে, শুধরে যা। সায়ন কিছু না বলে বেরিয়ে আসার পথ ধরে। আগামী ভবিষ্যৎ, বর্তমান যেন কত আমার সোনায় মোড়া, যত সব ঢঙ্গি। তোমার যা চাই আমি ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, জানি কত ব্যবস্থা করতে পারবেন। এক কাজ করুন, এই কালো ধুতি, মাথায় জটা, গলায় মৃত পশুর হাড়ের মালা আর কপালে ভস্য, এইসব নিয়ে না ওই সিরিয়ালে নেমে পড়ুন। অ্যাক্টিংটা আপনারা ভালোই পারেন। স্নেহাকে চাই তো। হ্যাঁ। এবার সায়ন কিছু বলতে পারল না। লোকটা নাম জানলো কি করে? আপনি পারবেন? আলবাত পারবো, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন, আপনি যা চাইবেন। মানে আমার সাধ্যমতো সমস্তটা চেষ্টা করব। আচ্ছা, তাহলে চল, এখনই নিমতলা শ্মশানে দেখা কর, সব বলে দেব। সায়ন কথা মতো ওনার সাথে গিয়ে একটু এদিক ওদিক ঘোরার পরেই নজর পড়ে তান্ত্রিকটি কোনো যজ্ঞের আয়োজন করছিলেন। যজ্ঞের প্রয়োজনীয় জিনিসগুলো দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। মৃত মানুষের ও শিয়ালের মাথার খুলি, সম্ভবত
কাকের বাসা, চিতার পোড়া কাঠ, দেশি মদের বোতল, আরো অনেক কিছু ছিল সেখানে। তবে সায়নের আর বেশি কিছু দেখার বিন্দু মাত্র ইচ্ছে করছিল না। সায়নকে সামনে বসিয়ে লোকটি যজ্ঞ করছে ও মন্ত্রোচ্চারণ করছে, আর সায়নের গায়ে থেকে থেকে মদের ছিটে ও কঙ্কালের হাড় ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর তান্ত্রিক বলল, আজ থেকে তুই এক বিশেষ ক্ষমতার মালিক। ঠিক কোন ক্ষমতার কথা বলছেন? তুই নিজের ইচ্ছায় যা কিছু সৃষ্টি করবি তা বাস্তবেও ঘটবে। এক কথায়, তুই যা চাইবি সেটা আগে তোকে কল্পনায় সৃষ্টি করতে হবে এবং পরে সেটাই সত্যি হবে। তান্ত্রিকের কথা পরিষ্কারভাবে সায়নের মাথায় ঢুকল না, কিন্তু সে আর কিছু জিজ্ঞেসও করল না এই ব্যাপারে। কেমন যেন একটা দমবন্ধ লাগছে। ও তান্ত্রিকের আসনের পাশে 1,000 টাকা রেখে তাড়াতাড়ি উঠে শ্মশান থেকে বাইরে বেরিয়ে আসলো। কেমন বুজরুকি কথাবার্তা, জীবনেও শুনিনি এমন। যা সৃষ্টি করব নাকি তাই সত্যি হবে। ধুর, কেন যে মাথায় আসলো আমার এইসব। আচ্ছা, আমি যদি আগে নিজের ইচ্ছেটা লিখে রাখি ডায়েরিতে? তান্ত্রিক তো বলেছিল সৃষ্টি করতে হবে, লিখেও তো সৃষ্টি করা যাবে। কালকে শোরুমের সব কটা ডিভাইস সেল হয়ে যাবে। আগে এখানে দেখি, যদি এটা সত্যি হয় তাহলে কেল্লা ফতে। পরের দিন শোরুমে গিয়েই সে অবাক হয়ে গেল। কোনো কম্পিউটার সেন্টারের জন্য সবকটা কম্পিউটারের বুকিং অর্ডার আসলো এবং অ্যাডভান্স পেমেন্টও হয়ে গেল। তার বিজনেস লাইফে এমনটাই ফার্স্ট টাইম। আর এতগুলো কম্পিউটারের হুট করে একসাথে অর্ডার প্লেস হওয়াটা ভীষণ অস্বাভাবিক। না না, 3,000 টাকাটা জলে যায়নি তাহলে। আমি যা লিখেছি সেটা সত্যি বাস্তবে ঘটেছে। এইবার জমবে খেলা। বেশ অনেক দিন তোর সাথে দেখা হবে না। মা বাপির সাথে গ্রামের বাড়ি যাচ্ছি। ঠাম্মা খুব অসুস্থ তো তাই। সে ঠিক আছে, কিন্তু পুজোতে অন্তত থেকে যা। আজ বিকেলেই বেরোবো রে। আর ওখানে তেমন ফোনের নেটওয়ার্ক থাকে না, তাই ফোন করলে হয়তো পাবি না সব সময়। তাহলে কি করে কন্ট্যাক্ট করবো তোর সাথে? আমি কল করে নেব তোকে। সে কি কথা স্নেহা, বাড়ির পুজোতে মেয়ে না থাকলে চলে? আমি তো প্রথম থেকেই বলে আসছি তোকে। হ্যাঁ আন্টি, কিন্তু কি করব বলো, ইমার্জেন্সি পড়ে গেল। তাহলে এখন যাবি কি করে? ওই সায়ন ফিরছিল, বলল আমায় পিক আপ করে নেবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাস। কিন্তু স্নেহা, বলছিলাম। এই রুদ্র, স্নেহাকে কি এবার ছাড়বি? ও তো বাড়ি যাবে নাকি? যেতে দে আমার সাথে। আচ্ছা, যা, যেতে দিলাম। আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যাস। মা, হ্যাঁ বল। বাবার সাথে যেই মহিলাটি বাড়ি এলেন, উনি কে? ও ও ও তো মলি, তোর বাবার কোম্পানির শেয়ার হোল্ডার। খুব ভালো বন্ধু ওরা। তো এই বাড়িতে কি করছে? বাবু এভাবে বলেন। তো কিভাবে বলবো? আমার বাবার দুনিয়া আমাদের থেকে আলাদা। আমার সাথে স্নেহার সম্পর্ক মানলে যদি উনি লোকের কাছে ছোট হয়ে যান, তাহলে নিজের এই সম্পর্ক কি করে? বাবু, দেখতে দেখতে পুজোর দিন এসে গেল। সকাল থেকেই বাড়িতে হইচই, শুধু স্নেহা নেই। তাই নয়, রুদ্রের মনটাও যেন কালকের পর থেকে একটু হালকা হালকা লাগছে। অনেকদিন পর কাল রাতে ঘুমটা ভালো হলো তার। এই কদিনে চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে। কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ গিয়ে পড়ে বিনোদির উপরে। কি হলো? বিনোদি এত বিচলিত কেন? কিছু কি সমস্যা হয়েছে? না,
একবার গিয়ে জিজ্ঞাসা করি। উঠো না বাবা, তোমার এখানে বসে থাকা যে একান্তই আবশ্যক। এই পুজোর পর তোমার সমস্ত বাধা বিপত্তি কেটে যেতে চলেছে। কথাটা শোনার পর সবার অজান্তেই বিনোদীর চোখ মুখে একটা কালো আস্তরণ তৈরি হয়। তান্ত্রিক বাবার জাদু সব দিকেই ফলছে। আমি বুদ্ধি করে স্নেহাকে কল্পনায় আমার করে নিলাম, রুদ্রের অনুমতিতে তাকে চেয়ে নিলাম, সে দিয়েও দিল। হ্যাঁ, এবার স্নেহা আমার হবে কিনা সেটাই দেখার। রাত তখন 1টা বাজে। ঠিক এমন সময় বাইরের দরজায় টোকা পড়ল। কি? কিন্তু এত রাতে দেবায়ন। সায়ন উঠে দরজা খুলতেই, স্নেহা, তুই তো তোর বাবার সাথে। ভেতরে আসতে বলবি না? কিন্তু উহুম। আগে আমি বলি, আমি বাদে আর অন্য কেউ তোর কাছে গুরুত্বপূর্ণ হবে না। আমাকে কখনো এড়ানো যাবে না। আর তুই নিজে যেতে না বললে আমি কখনো তোর জীবন থেকে যাব না। মানে? উহুম। কোনো মানে নয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সায়ন ভীষণ শক্ত করে স্নেহাকে জড়িয়ে ধরল। কেমন যেন নেশার ঘোরে সায়ন চুর হয়ে যাচ্ছে। স্নেহার শরীরের গন্ধ এতটাই উন্মাদনা সৃষ্টি করছে ওর মনে শরীরে, এমনটাই সায়ন কল্পনা করে এসেছে এতদিন। খোলা শাড়ির আঁচল মেঝেতে একটু একটু করে লুকিয়ে যাচ্ছে। স্বপ্ন এমন ভাবেও সত্যি হয়, সত্যি। স্নেহা অল্প হেসে সায়নকে জড়িয়ে ধরল। একে অন্যের শরীর জুড়ে খোশ খেয়ালে মেতে উঠল দুজনে। এদিকে ঘড়ির কাঁটা নিজের গতিতে চলতে লাগলো। বাইরে কারোর একজনের ছোটার শব্দে ঘুম ভেঙে যায় রুদ্রের। বহুদিন পর একটানা এতক্ষণ ঘুমোলো সে। রুদ্র আস্তে করে উঠে বাইরে বেরিয়ে দেখে অন্ধকারে কেউ একজন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। এ কি, ড্রাইভার এত রাতে আমাদের বাড়ির ভিতরে কি করছে? দেখি তো। সবে সিঁড়ি দিয়ে নামতে যাবে, ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে ফোনটা বেজে ওঠে তার। আরে বাবা, এত রাতে কে ফোন করছে? দূর, কি বিরক্ত করছে। এ কি মা? হ্যাঁ মা, বলো। বাবা, ঘুমিয়ে পড়েছিলি? আজকে রাতে আর তোর রুমে যেতে পারিনি, পুজোর জন্য ব্যস্ত ছিলাম তো। রাতের মেডিসিনটা খেয়েছিলি তো? উফ মা, সব খেয়েছি। নাও এখন ঘুমাও তো। গুড নাইট। ফোনটা কেটে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলো রুদ্র, কিন্তু কাউকে আর দেখা গেল না। ডাইনিং হল দোতলা এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ মলির রুমের ওদিকটা থেকে ফিস ফিস করে কারুর কথা বলার শব্দ শুনতে পেল। রুদ্র পা টিপে টিপে এগিয়ে গিয়ে দেখল রুমের ভিতর জিরো লাইট জ্বলছে, আর ওই লাইটের আলোয় দুজনের ছায়া এসে পড়ছে দরজার উপর। এত রাতে মলির রুমে কে? তাহলে কি সুরেশ মলির সাথে দেখা করতে এসেছে? আর যদিও আসে, তাহলে রাতের অন্ধকারে লুকিয়ে কেন এসেছে? শেখর ব্যানার্জি কি তার প্রেমিকার এই রহস্যের গল্পটা জানেন? কিন্তু সুরেশ তো অনেক পুরনো লোক,
আর মনি তো এই কিছুদিনই হলো এসেছে এই বাড়িতে। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। সকাল সকাল স্নেহা বাইরে বেরিয়ে যেতেই সায়ন ফ্রেশ হতে গেল, আর আয়নার দিকে লক্ষ্য করতেই একটু থমকে গেল সে। এ কি, কাঁধে নখের আঁচড়ের দাগ মনে হচ্ছে। ওহ বাবারি, শুধু ঘাড়ে নয়, বুকে পেটেও তো ঠিক একই রকম আঁচড়ানোর দাগ। এক রাত না ঘুমাতেই চোখ মুখের যা অবস্থা, এইটুকু মেনে নেওয়াই যায়। আফটার অল, স্নেহা ইজ মাইন। সে লিগাল ভাবেই হোক আর ইলিগাল, ইয়েস। আরে বিনুতি, তোমার হাতটা এভাবে কাঁপছে কেন? কাপটা তো পড়ে যাবে এখনই। তোমার কি শরীর খারাপ লাগছে? আগে বসো তো তুমি এখানে এসে। এসো বসো। বিপদ বিপদ আসছে বড়। বিপদ? তাহলে কি বিনোদিও টের পেয়েছে মলি আর সুরেশের ব্যাপারটা, নাকি অন্য কোনো বিপদের কথা বলতে চাইছে? বিনোদি, তাড়াতাড়ি এদিকে এসো একবার। আমি আমি পরে বলবো কোনে সব। আজকে রাতে সবাই ঘুমিয়ে পড়লে তারপর এই নিয়ে কারোর সাথে আলোচনা করুনি যেন। বিনোদী কোনো দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। রুদ্র আজ বেশ কদিন পর অফিসে যাবে, বাড়ির বাইরে বেরোবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে বসলো। মা, সে উৎকট গন্ধটা আর নাকে লাগছে না জানো? আহ, ঠিক আগের মতোই তোমার হাতের টেস্ট পাচ্ছি, সলিড। দেখ মায়ের পুজোর কি মহিমা। কালই পুজো হলো আর আজকেই তুই কত তৃপ্তি করে খাচ্ছিস। এরপর রুদ্র অফিসে বেরিয়ে গেল। রুদ্রের আর খাবারে আগের মতো কটু গন্ধ লাগছে না। ওর শরীর এখন যেন অনেকটাই সুস্থ। এদিকে স্নেহাকে কল করলে আউট অফ রিচ আসছে। হোয়াটসঅ্যাপেও করেছে স্নেহাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পিয়ন একটা চিঠি দিয়ে গেছে অ্যাপার্টমেন্টের লেটার বক্সে। মিস্টার শর্মা লেটার বক্স চেক করে সায়নের নামটা দেখে চিঠিটা হাতে করে নিয়ে আসলেন। ওনার পাশের ফ্ল্যাটেই সায়ন থাকে। সেই সুবাদে বেশ সুসম্পর্ক সায়নের সাথে মিস্টার ও মিসেসের। সায়নের মা বাবা বেঁচে থাকাকালীন ভালো সখ্যতা ছিল ওনাদের সাথে। দেবা আর রুদ্র চেনে ওই দম্পতিকে ভালো করে। ওনাদের একমাত্র পুত্র দেশের বাইরে কার্যরত। মিস্টার শর্মা চিঠিটা নিয়ে এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই যাচ্ছিলেন, দেখলেন সায়ন নেমে আসছে। উস্কো খুস্কো চুল, হাড় জিরজিরে চেহারা, কোন রকমে একটা ঢিলে ঢালা বহুদিনের অপরিষ্কার পোশাক গায়ে দিয়ে কেমন যেন বিড়বিড় করে চলেছে নিজের। মিস্টার শর্মা প্রথমে তো চিনতেই পারেন। সায়ন, সায়ন, শরীর এত খারাপ হলো কি করে তোমার? ডাক্তার দেখিয়েছো? তেমন কোনো সমস্যা হলে আমাদের তো বলতে পারো বাবা। আমি আর তোমার কাকিমা তো আছি তোমার পাশে। একা ভেবো না কিন্তু নিজেকে কখনো। এ নাও, তোমার একটা চিঠি এসেছে। সায়নের মুখে কোনো কথা নেই, শুধু হাত বাড়িয়ে চিঠিটা নিল। শর্মাবাবু এতগুলো কথা জিজ্ঞাসা করলেন, তবুও সায়নের কোনো প্রতিক্রিয়া নেই, যেন কিছুই শুনতে পেল না। সায়নকে চুপ দেখে শর্মাবাবু আবারও বললেন, পরশুদিন তোমার কাকিমা বাড়িতে পুজো করাবে, তুমি কিন্তু আসবে অবশ্যই। না, সময় হবে না আমার। মুখ খুলতেই সায়নের মুখ থেকে উৎকট গন্ধ নাকে আসলো মিস্টার শর্মা। উনি লক্ষ্য করলেন সায়নের চোখ দুটো গর্তে ঢুকে গেছে। দাঁত দেখে মনে হচ্ছে কতদিন যে ব্রাশ করেন তার ঠিক নেই। সায়ন আর না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে গেল। মিস্টার শর্মা নিজের ফ্ল্যাটে গিয়ে ওনার স্ত্রীর সাথে বিষয়টা আলোচনা করলেন। তাই নাকি? ছেলেটার মা শেষ সময় আমার হাত জড়িয়ে ধরে বলেছিল, সুনিতা,
আমার সায়নকে দেখে রেখো। আমি সে কথা ভুলি কি করে? দেখি আজ সন্ধে ওর ফ্ল্যাটে যাব, তেমন হলে আমি সাথে করে নিয়ে যাব ওকে ডাক্তারের কাছে। কখন আসবে বিনোদি? 12টাও বেঁচে গেল। ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি? না, একবার বরং দেখে আসি কি। রুদ্র বিনোদির রুমের কাছে এগিয়ে যেতেই দেখল রুমে লাইট অন করা আছে। তার মানে বিনোদি জেগেই আছে। ঠিক এমন সময় তার মনে হয় পিছনের অন্ধকার কোণা থেকে কেউ যেন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। কেমন যেন একটা শিহরণ বয়ে গেল রুদ্রের শরীর বেয়ে। দরজার কাছে গিয়ে একটু ধাক্কা দিতেই সেটা খুলে গেল। বিনোদি, ও বিনোদি। না, কোনো সাড়া শব্দ নেই। এমন সময় রুমের বাইরে কার যেন পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। রুদ্র রুমের লাইটটা নিভিয়ে দিল। রুমের জানালার পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকিয়ে দেখল নিচে ডাইনিং হল থেকে কেউ একজন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে চোরের মতন, এক পা করে সন্তর্পণে। সুরেশ আবার এমনভাবে লুকিয়ে আমাদের বাড়ি ঢুকছে, কিন্তু ওর মুখটা কাপড় দিয়ে পুরো ঢাকা কেন? কালকে তো এমনভাবে মুখ ঢেকে ঢোকেনি। অন্যদিকে জানালা দিয়ে রুদ্র দেখল ওর বাবা গাড়ি থেকে নামছে। ড্রাইভারের সিটের দিকে তাকাতে সুরেশের দিকে চোখ গেল। এ কি, সুরেশ তো ওখানে, তাহলে এটা কে ঢুকলো? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সাথে সাথে রুদ্র সিঁড়ির কাছে জানলাটার পর্দা সরিয়ে লোকটাকে দেখার জন্য উঁকি ঝুঁকি মারতে লাগলো, কিন্তু অনেক চেষ্টা করেও আর দেখতে পেল না। কিছু তো একটা ঘটছে এই বাড়িতে, যেটা হয়তো বিনোদি আঁচ করতে পেরেছে। তাই হয়তো সকালে কোনো বিপদের কথা বলছিল। পরদিন খুব হইচই শোরগোলের আওয়াজে ঘুম ভেঙে গেল রুদ্রের। শেখর ব্যানার্জির রুমের আলমারি থেকে 10 লাখ টাকা মিসিং। সকালে ব্যাংকে ডিপোজিট করার জন্য শেখর বাবুর ম্যানেজার বাড়িতে আসাতে খোঁজ পড়ল টাকাটার, এবং অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না। আর বিনোদিকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। বিনোদি শেষ পর্যন্ত টাকা চুরি করলো? এত পুরনো লোক, সেই রুদ্রর ছোটবেলা থেকে আছে এই বাড়িতে। তুমি একটা থানায় মিসিং ডায়েরি করো, পুলিশে তদন্ত করুক। এতগুলো টাকাই বা কে চুরি করলো, আর বিনোদি বা কোথায় গেল? বুলশিট! বিনোদি টাকা চুরি করে যাবেটা কোথায়? আমরা ছাড়া ওর তো আর কেউ নেই এই দুনিয়ায়। আর বিনোদিকে আমি ছোট থেকে দেখছি বাবা, ও এমনটা করতে পারে বলে আমার অন্তত বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তোমার বিজনেস পার্টনার মলির ব্যাকগ্রাউন্ডটা কি একটু জানতে পারি? অবশ্যই জানতে পারো রুদ্র। আমার কোম্পানির মার্কেট র্যাঙ্কিং সম্পর্কে তোমার বোধহয় কোনো আইডিয়া নেই। লিসন, আমি তো হোটেলে স্টে করব বলেছিলাম। এই ধরনের ইমিলিয়েশনের জন্য আমি কিন্তু প্রিপেয়ার ছিলাম না একদমই। একদমই না। যতদিন না প্রবলেম সলভ হচ্ছে ততদিন আপনি এই বাড়িতেই থাকবেন। কি অসভ্যতাম হচ্ছে এগুলো রুদ্র? আমি কোনো ভুল কথা বলিনি বাবা। আর শোনো। হ্যাঁ বল। এই তোর স্নেহার সাথে কথা হয়েছে? না, পুজোর আগের দিনও চলে গেল, তারপর আর আমার যোগাযোগ হয়নি ওর সাথে। আমিও বাড়ির কাছে কিছু ঝামেলা জড়িয়ে পড়েছিলাম। তাছাড়া ওরা তো গ্রামের বাড়ি গিয়েছে, ওখানে নেটওয়ার্ক প্রবলেম, তাই মেবি কল করতে পারিনি। ওসব মিথ্যে বলেছে তোকে। স্নেহা 2 দিন থেকে বাড়িতেও ফেরেনি, সায়নের সাথে ওর ফ্ল্যাটে আছে। তোর মাথা ঠিক আছে তো? কি আজে বাজে ভুগছিস? আচ্ছা, আজকে তুই অফিস থেকে আয়, আমি তোকে সব দেখিয়ে দিচ্ছি। রুদ্র কিছু না বলে ফোনটা কেটে দিল। এমন একটা কথা শোনার পর রুদ্রের মেজাজটাই বিগড়ে গেল। শিট! কি করে সম্ভব এমনটা? কি হচ্ছে এই সমস্ত? না, আমাকে জানতেই হবে, সবটাই জানতে হবে। তখনই বেরিয়ে গেল রুদ্র। দেবাকে নিয়ে সায়নের ফ্ল্যাটে পৌঁছে গেল। সায়ন, এই সায়ন, দরজা খোল! সায়ন, দরজা খোল! তাদের গলার আওয়াজে পাশের ফ্ল্যাটের শর্মাবাবু আর ওনার স্ত্রী বেরিয়ে আসলেন। আচ্ছা কাকু, সায়ন কি নেই?
কোথাও গেছে? আপনি কিছু জানেন কি? বাইরে থেকে তো লক করা নেই, তাহলে রুমেই আছে। তবে তোমরা তোর বন্ধু, তাই বলছি তোমাদের, সায়নের কিন্তু অদ্ভুত চেঞ্জ হয়েছে এই কয়েকদিনের মধ্যে। কেমন হাড় কঙ্কাল চেহারা হয়ে গেছে, নোংরা পোশাক পরে ঘুরে বেড়ায়, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। শোনো, তোমরা একটু দেখো কি হলো ছেলেটার। আমার কিন্তু অন্য রকম কিছু মনে হচ্ছে। আগামীকাল পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে পুজো হবে তো। কালকে সকালে আমাদের বাড়িতে গুরুদেব আসছেন। তেমন কোনো ব্যাপার হলে উনি নিশ্চয়ই কোনো সমাধান বার করবেন। এরপর অনেক গেট ধাক্কা দেওয়ার পরেও যখন কাজ হলো না, তখন রুদ্র ও দেবা মিলে গেটটা ভেঙে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সবাই আঁতকে উঠল। সায়ন ড্রয়িং রুমের মাঝ বরাবর মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। গালে, মুখে, এমনকি প্রায় সারা শরীরে নখের আঁচড়ের দাগ। শরীরে পোশাক বলতে নামমাত্র। ফ্ল্যাটটা পুরো অন্ধকার, একটা বিটকেল গন্ধ নাকে লাগছে সবার। মিসেস শর্মা একটু বাঁ পাশ ঘেঁষতে ওনার পায়ের সাথে কিছু একটা জোরে ধাক্কা লেগে দেওয়ালে টুং করে শব্দ হল। সবাই দেখল মদের বোতল, মাংসের টুকরো, হাড় ড্রয়িং রুমের চারিদিকে ছড়ানো। দেবা তাড়াতাড়ি গিয়ে পালস রেট চেক করে বলল, কাকু, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকুন। মিস্টার শর্মা 1 সেকেন্ডও দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করলেন। রুদ্র আর দেবা মিলে সায়নকে ধরে অ্যাম্বুলেন্সে তুলল। কাছাকাছি ভালো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেল ওরা। সেখানে পৌঁছে ডক্টর প্রাইমারি চেক আপ করে এমার্জেন্সিতে শিফট করে দিল সায়নকে। ডক্টর, সায়নের কন্ডিশন কেমন বুঝছেন? দেখুন, এই মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে পেশেন্টের কন্ডিশন আগামী 48 ঘন্টা খুব ক্রিটিক্যাল। রুদ্র রিসেপশনে ভর্তির টাকাটা জমা করে বেরিয়েই আসছিল। সে সময় চোখ গেল এক ভদ্রলোকের দিকে। আরে, এটা তো স্নেহার বাবা। কিন্তু ওনাদের তো এখন গ্রামের বাড়িতে থাকার কথা। আমি তো তোকে বলেছিলাম ওরা কোথাও যায়নি। থাম তো, দেখ ওনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। চল গিয়ে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। দুজন মিলে এগিয়ে এলো ভদ্রলোকের দিকে। কাকু, চিনতে পারছেন? আমরা স্নেহার বন্ধু। এখানে আপনি কি ব্যাপার কাকু? কি বলবো বাবা, কদিন আগেই কলকাতা থেকে ফেরার সময় স্নেহার অ্যাক্সিডেন্ট হয়। আমরা যখন খবর পাই তখন পুরো দিশেহারা হয়ে গিয়েছিলাম। তোমাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি। কবে হয়েছিল কাকু অ্যাক্সিডেন্টটা? এই তো গত শনিবার কলকাতা থেকে বারাসাত ফেরার পথে। তারপর থেকেই হসপিটালেই অ্যাডমিট ও। এখন সিচুয়েশন কিছুটা বেটার, তবে অ্যাক্সিডেন্টের বিষয়ে একটা খটকা আছে যে এটা আদৌ অ্যাক্সিডেন্ট না অন্য কিছু রহস্য আছে। কারণ কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কিছুই জানতে পারলাম না। ওর যা কন্ডিশন হয়েছিল তাতে তাতে করে অ্যাক্সিডেন্টটা বেশ বড় মাপের, এটা ঠিক। ওর মোবাইল থেকে একজন ফোন করে আমাদের খবর দেয় এবং স্থানীয় লোকজনই ওকে ওই নার্সিংহোমে ভর্তি করিয়ে দেয়। আমরা অবশ্য ওর মোবাইলের আর কোনো হদিশ পাইনি। পুলিশও এখানে এসেছিল। আমরা অ্যাক্সিডেন্ট বলে চেপে গেছি। স্নেহা সুস্থ হয়ে যাক, আর কিছু চাই না আমাদের। কি বলছেন এসব উনি? গত রবিবার তো স্নেহা আমার বাড়ি এসেছিল, পুজোর আগের দিনও। আর আচ্ছা কাকু, আপনাদের তো গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তার আগেই মেয়েটা যেভাবে অ্যাক্সিডেন্ট হলো, ওকে বাঁচিয়ে আনতে পারবো ভাবিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মেয়েটা আমার। টানা 4-5 দিন আইসিইউতে থাকার পর কেবিনে শিফট করেছে ওকে। স্নেহার বাবা রুদ্র ও দেবাকে স্নেহার কেবিনের কাছে নিয়ে যেতে ওরা দেখল স্যালাইন আর অক্সিজেন চলছে স্নেহার। কথা বলার মতো অবস্থায় নেই সে। রুদ্র খানিকটা সময় যেন স্থির হয়ে রইল।
কি হচ্ছেটা কি এসব? স্নেহা তো এতদিন সায়নের সাথে ছিল, আমি দেখেছি নিজের চোখে। তাছাড়া শনিবার যদি সন্ধ্যের সময় ওর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে ওর রবিবার তোদের বাড়ি আসলো কি করে? আমি নিশ্চিত বাবা সুরেশকে দিয়ে স্নেহাকে মারার চেষ্টা করেছে, কারণ উনি চান না যে স্নেহা আর আমার সম্পর্কটা থাকুক। এই রহস্যের উদ্ঘাটন আমি করবই। দেবা, তুই বাড়ি যা, পরে তোকে ফোন করে নেব দরকার হলে। কেন, তুই কি এখন এখানে থাকবি? হ্যাঁ। যথারীতি দেবা বেরিয়ে গেল। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল এলো রুদ্রর ফোনে। হ্যালো। আরে রুদ্র, কি ব্যাপার ভাই? কে বলছেন? বাবা, ভুলে গেলি আমার গলা? আরে আমি বিজয়, বিজয় দারে, তোদের স্কুলের সিনিয়র। আরে তুমি? হ্যাঁ রে, তারপর বল কি খবর? স্কুলের বন্ধুদের সাথে তো আর বিশেষ যোগাযোগ নেই আমার, তবে তোদের ব্যাচের বন্ধুত্ব তো এখনো ভালোই টিকে আছে। ওই যে কি জানো না, আরে তোর ওই স্নেহা, সায়ন, দেবা, ওদের খবর কি? কি করছে এখন সবাই? আর খবর, সবাইকে নিয়ে যা মহাবিপদে পড়েছি। আর কি বলবো। কেন, কি হলো? রুদ্র ওদের সিমলা ট্যুর থেকে যা যা ঘটেছে আজ অবধি সবটা খুলে বলল। কেসটা ভালোই জটিল। ঠিক আছে, তুই আমাকে কয়েকটা দিন সময় দে, খুব তাড়াতাড়ি যাব তোর বাড়িতে। আর হ্যাঁ, কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে হবে না। আর যখনই কোনো প্রবলেম মনে হবে আমাকে কল করবি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বাড়ির বাইরে থেকে কল করবি। এই পর্যন্ত কথা হয় দুজনের মধ্যে। সেদিন রুদ্রের বাড়ি পৌঁছতে রাত হয়ে যায়। টেবিলে ঢাকা খাবার পড়েই রইল। রুদ্র গ্লাসের ঢাকনাটা সরিয়ে জলটুকু খেয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ কোথা থেকে কি যে হচ্ছে কিছু বুঝতেই পারছি না। স্নেহার সাথে এমন কিভাবে হলো? না, আমার মাথা কাজ করছে না। গিয়ে শুয়ে পড়ি, বড্ড যন্ত্রণা করছে মাথাটা। এমন সময় রুদ্র দেখল তার ঠিক সামনের দরজার কোণে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে। হাত নাড়িয়ে কিছু যেন বলতে চাইছে রুদ্রকে। সে চমকে উঠল, কিন্তু চোখের পলক পড়তে উধাও হয়ে যায় ওই মহিলা। কে কে ওখানে? কি ব্যাপার হলো? এক্ষুনি আমি যেন কাউকে দেখলাম, কিন্তু গেল কোথায় সে? কিন্তু কিছুক্ষণ পরে আবার রুমের আবছা আলোয় রুদ্রর মনে হলো কোনো মহিলার ছায়ামূর্তি সাদা শাড়িতে, কপালে বড় করে সিঁদুরের টিপ আর কোমর পর্যন্ত খোলা লম্বা চুলে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আবারও মিলিয়ে যায় সঙ্গে সঙ্গে। এই কে কে ওখানে? কি হলো? আবার কোথায় গেল? কি হচ্ছে এসব? এসব কি আমার চোখের ভুল? রুদ্র দরজার কাছে গিয়ে এদিক ওদিক তাকাতেও কাউকে খুঁজে পায় না। হয়তো আমার মনেরই ভুল। যাই, গিয়ে শুয়ে পড়ি। কি রে, বিনোদির কোনো খোঁজ খবর পেলি? কালকে কি থানায় গিয়েছিলি তুই মিসিং ডায়েরি করতে? অনেক রাত করে তো বাড়ি ফিরলি বাবা। না, যাইনি। তাছাড়া অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। একটু দেখ বাবা, বিনোদির কি হলো? ওদিকে তোর বাবার টাকাগুলোরও হদিশ মেলেনি এখনো। কি যে হচ্ছে ঠাকুরই জানে। ঠাকুর দেখো। দেখছি কি করা যায়। মা, এখন আমি বেরোচ্ছি। বিজয়দাকে একবার কল করতে হবে। হ্যালো বিজয়দা। আরে বাহ, তুই ফোন করে নিলি? আমি করতেই যাচ্ছিলাম ফোন। শোন, আমি আজই আসছি। তাই? বেশ বেশ। শোনো তাহলে, আজ সায়নের পাশের ফ্ল্যাটে পুজো আছে, ওখানে আগে যাওয়া হোক, চলো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। দেখো রুদ্র,
কিছু কথা বলার ছিল, কিন্তু অচেনা কারোর সামনে ঠিক মানে কিচ্ছু হবে না কাকু, ও হলো বিজয়, আমার খুব কাছের একজন দাদা। আপনি বলুন, কোনো অসুবিধা নেই। নমস্কার কাকু। আমি ঠিক জানতাম এরকমই কিছু একটা ঘটেছে। সুনিতা, গুরুদেব আছেন এখানে, উনি ভালো বলতে পারবেন বিষয়টা। দেখো, এই ফ্ল্যাটটিতে কালো শক্তির অস্তিত্ব স্পষ্ট বিদ্যমান। এই যে ফ্ল্যাটটির এরকম শ্মশানের মতো হাল, আর তোমাদের বন্ধু যে মৃত্যুশয্যায়, তার পিছনের কারণ জানো? না তো। কর্ণপিশাচিনী আছে সায়নের সাথে। কর্ণপিশাচিনী? সেটা আবার কি? ডামরতন্ত্রে উল্লেখ আছে এর। তবে স্বইচ্ছায় গ্রহণ না করতে চাইলে কর্ণপিশাচিনী সিদ্ধ হয় না। কোনো এক অমাবস্যার রাতে সাধনা বলে কর্ণপিশাচিনী সাধকের কাছে আসে। ভীষণ লাস্যময়ী কামার্ত প্রেমিকা রূপী। আর সে এসে সাধককে 3টি শর্তর কথা বলে। 1, ওকে কখনো উপেক্ষা করা যাবে না। 2, ওকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। 3, সাধক যতদিন না ওকে যেতে বলবে, বা কেউ যদি নিজে থেকে ওকে গ্রহণ করতে না চায়, ততদিন কর্ণপিশাচিনী সাধকের পিছন ছাড়বে না। যখন সাধক এই 3টি শর্তে রাজি হয়ে যায়, তখন কর্ণপিশাচিনী এসে সাধকের সাথে সম্ভোগ করে। আর সম্ভোগ হলেই সাধক কর্ণপিশাচিনীর বশে চলে আসে পুরোপুরি। এই পিশাচিনীকে সেরকম কঠোর সাধনা না জানা থাকলে রাখা যায় না। সেরকম সাধনায় সিদ্ধ সাধক হলে কর্ণপিশাচিনী সাধককে সর্বশক্তি ও বিরাট ঐশ্বর্যের মালিক করে দিতে পারে। যে কারুর ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারে। আর সাধারণ কোনো মানুষ হলে তার মৃত্যু নিশ্চিত। এই সাধনা বড় কুৎসিত প্রকৃতির সাধনা। এই পিশাচিনীকে সিদ্ধ করতে হলে সাধককে 7 দিন আগে থেকে একটি ঘরে বন্দি থেকে নিজেরই মলমূত্র নিজেকে সেবন করতে হয়। কথাগুলো শোনা মাত্রই রুদ্রর গায়ে কাঁটা দিয়ে ওঠে। যার কাছে এই পিশাচিনী থাকবে, পিশাচ আর মানুষে সম্ভোগ করার ফলে সে দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাবে। নোংরা থাকতে পছন্দ করবে, জগৎ সংসার থেকে উদাসীন হয়ে যাবে, যেমনটা ঠিক সায়নের হয়েছে। আচ্ছা গুরুদেব, নিচে না চাইলে বা সাধনা না করলে কর্ণপিশাচিনী কি অন্য কোনো উপায়ে কারোর কাছে আসতে পারে? না, হয় তোমাকে নিজে সাধনা করতে হবে, বা যার কাছে কর্ণপিশাচিনী আছে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। আর সেও তোমাকে দিতে রাজি হলে তবেই কর্ণপিশাচিনী আসে। তবে সায়নের ভাগ্য ভালো বলতে হবে তোমরা এসেছিলে ওর বাড়ি, না হলে খুব জোর অমাবস্যা পর্যন্ত ওর আয়ু ছিল। তবে আমি মন্ত্রপুত একটা কবচ বানিয়ে দিয়েছি। এটা যত তাড়াতাড়ি সম্ভব সায়নকে পরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। গুরুদেব, আমি এক্ষুনি নার্সিংহোম গিয়ে সায়নকে পরিয়ে দিয়ে আসছি। ঠাকুর, ছেলেটাকে রক্ষা করো। হেই বিজয়দা, সেদিন রাতে স্নেহাও আমায় এই 3টে শর্তই দিয়েছিল, আর তারপর আমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা, যেদিন স্নেহা তোকে এগুলো বলেছিল সেদিনের পর সায়নের সাথে তোর কবে দেখা হয় আবার? ওই তো যেদিন স্নেহা চলে গেল সেই দিনই। সেদিন সায়নের সাথে তোর কি কথা হয়েছিল একটু মনে করে বল তো। সায়নের সাথে স্নেহার যাওয়ার কথা ছিল, তাই সায়ন আসতেই স্নেহা আসছি বলে বেরিয়ে গেল। সায়ন এমনি নর্মাল যেমন কথা বলে তেমনই বলেছিল। আচ্ছা, সায়ন কি কোনোভাবে বলেছিল স্নেহাকে ওর সাথে যেতে দিতে? মানে স্নেহা যখন জানে সে যাবে সায়নের সাথে, তারপরেও কি সায়ন কোনো অনুমতি নিয়েছিল তোর?
অনুমতি, হ্যাঁ ঠিক বলেছ, সায়ন আমার অনুমতি নিয়েছিল, কিন্তু খুবই সাধারণভাবে, আমি তো বুঝতে পারিনি। আর হ্যাঁ, পুজোর 7 দিন আগে থেকে আমিও খাবার মুখে দিলেই বড্ড কটু গন্ধ পেতাম, গা পুরো গুলিয়ে উঠত। কিন্তু পুজোর পরদিন থেকে আশ্চর্য রকমভাবে কটু গন্ধটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল। আর আমিও পুজোর 7 দিন আগে থেকে বাড়ির বাইরে বেরোইনি। যেহেতু আমার নামে সংকল্প ছিল, তাই পুরোহিত এই বিধান দিয়েছিলেন। চলো, 2 2 4 করতে আর বেশি বাকি নেই। রুদ্র, একটা কথা বলা হয়নি, আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তাই এসব নিয়ে হালকা ফুলকা ধারণা আমারও আছে। জলদি তোর বাড়িতে একটা এন্ট্রির ইন্তজাম করতো, ইনভেস্টিগেশন করতে হবে। আর আমার এই পরিচয়টা কাউকে দিস না। সেদিন বাড়ি ফিরে রাতে নিজের রুমে বসে রুদ্র ভাবছে কোন উপায়ে বিজয়কে বাড়িতে আনা যায়। ভাবতে ভাবতে দেবার মেসেজ আসে রুদ্রর মোবাইলে, হ্যাপি বার্থডে। ওহ, 12টা বেজেও গেছে এর মধ্যে। আমার তো আবার জন্মদিন বলে কথা। প্রতিভা স্নেহা সবার আগে আমাকে উইশ করত। আচ্ছা, কালকে বাড়িতে এই সুবাদে একটা ছোট্ট পার্টি থ্রো করলে বিজয়দাকে বন্ধু হিসেবে বাড়িতে আনা যাবে। আর সবাই যেহেতু সামনের হলে পার্টি এনজয় করবে, সেই সুযোগে বিজয়দা নিজের ইনভেস্টিগেশন করে নিতে পারবে। থ্যাংক ইউ ভাই। কালকে সন্ধ্যের সময় আসিস, বাড়িতে পার্টি দিচ্ছি। সাথে সাথে দেবার রিপ্লাই আসে, এখন স্নেহা আর সায়নের এই পরিস্থিতিতে পার্টি করাটা কি ভালো হবে? ওরা খুব জলদি সুস্থ হয়ে উঠবে, সেই নিয়ে ভাবিস না। মেসেজটা করে রুদ্র ফোনটা রেখে দেয়, কিন্তু সামনে তাকাতেই আবারও আগের রাতের মতো চমকে ওঠে সে। হেই, কে কে ওখানে? কে ওখানে? প্রতিদিন কি হচ্ছে কি এটা আমার সাথে? এটা একদম স্পষ্ট, ঝুল বারান্দায় কেউ একটা হেঁটে গেল। আমার কিছু বলার আছে তোমাকে। কথাটা বলতে বলতে ছায়ামূর্তিটা দরজা পেরিয়ে রুদ্রর দিকে এগিয়ে আসছে। কে 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 তুমি? আমার দিকে কেন এগিয়ে আসছো? কে তুমি? কে? গলার আওয়াজটা শুনে রুদ্রর কেমন যেন চেনা মনে হল। এরপর এগিয়ে আসতেই রুদ্র চিনতে পারল সেই ছায়ামূর্তিটাকে। বিনোদী, তুমি? ভয়ে ঠান্ডা স্রোত বয়ে চলেছে তার শির দ্বারা দিয়ে। আর তারপরেই নিমেষের মধ্যে ছায়ামূর্তিটি উধাও। বিনোদী, বিনোদী, কোথায় গেলে তুমি? বিনোদী, ও বিনোদী! নড়াচড়া করার ক্ষমতাটুকুও নেই তার। কোন রকমের রুমের দরজা জানালা সব বন্ধ করে শুয়ে পড়ল সে। পরের দিন সন্ধ্যার আগে থেকেই ব্যানার্জি ভিলাতে গ্র্যান্ড পার্টির আয়োজন শুরু হয়ে গেছে। বিরাট হলের এক সাইডে বার কাউন্টার, অন্যদিকে আইসক্রিম কাউন্টার আর মাছ বরাবর বিরাট সাইজের বার্থডে কেক এসে হাজির। ওপেন বুফের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাইরে পার্কিং লটে। সব মিলিয়ে রুদ্রর 20 জন মতো বন্ধু, অফিস কালিগ হবে। এছাড়াও রুদ্রর বাবা মায়ের পরিচিত, আশেপাশের প্রতিবেশী, রিলেটিভ, স্টাফ সব মিলিয়ে প্রায় 100 জন। দেবা আসার কিছু সময় পর বিজয় ঢুকল, হাতে একটা বড় ফ্লাওয়ার বাকেট নিয়ে। আরে বিজয়দা, অনেকদিন পর, কেমন আছো? অল গুড ব্রো, তোর কি খবর? এই তো চলছে। ওই তো রুদ্র এসে গেছে। এনে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। রুদ্র একগাল হেসে বিজয় ও রামিনীর আলাপ করিয়ে দিল। রুদ্র ইশারায় মলি, মিস্টার শেখর ব্যানার্জি ও সুরেশকে চিনিয়ে দিল বিজয়কে। গেস্ট সব এসে গেছে রুদ্র, বাকি সব কিছু কমপ্লিট। আর দেরি না করে এবার কেক কাটিংটা শুরু কর। আর হ্যাঁ, স্নেহা সায়নের কি খবর? স্নেহা গ্রামের বাড়িতে আছে, আর সায়নও আউট অফ স্টেশন ওর কাজের জন্য। এরপর রুদ্র হলের সেন্টারে এগিয়ে গেল, যেখানে টেবিলে কেক রাখা ছিল। গেস্ট সব গোল করে রুদ্রকে ঘিরিয়ে দাঁড়িয়ে পড়ল।
বিজয় ঠিক এমনই একটা সুযোগের অপেক্ষা করছিল। ও নিজের ইনভেস্টিগেশন শুরু করে দিল। প্রত্যেকের রুমে তল্লাশি করল। নিজের কাজ সেরে আবার যথাসময়ে নিচে নেমে এসে পার্টি অ্যাটেন্ড করে ডিনার সেরে বেশ রাত করে বাড়ি ফিরল। হ্যালো, তুই কোথায়? এই তো অফিসে। সায়নের কন্ডিশন কেমন এখন? আগের থেকে বেটার আছে, একটু আধটু কথাও বলতে পারছে এখন। গ্রেট। চল ওর নার্সিংহোমে যাব একবার। ওর ঘরে গেছিলাম, কিছু জিনিস উদ্ধার করেছি। সেখানে গিয়ে বিজয় ও রুদ্র সায়নের সাথে দেখা করে। বিজয় ডায়েরিটা দেখিয়ে সায়নকে জিজ্ঞেস করে, এই ডায়েরিটা তোর? হ্যাঁ। এই যে এই ছেঁড়া পেজের হ্যান্ডরাইটিংটা আর তোর ডায়েরির হ্যান্ডরাইটিং সেম, অর্থাৎ একজনেরই হাতের লেখা। এরপর বিজয় রুদ্রকে ইশারায় কেবিনের বাইরে ওয়েট করতে বলল। সায়ন এবার একটু ছেঁড়া পেজটার দিকে লক্ষ্য করে বলল, হ্যাঁ, আমারই লেখা এটা। কিন্তু সত্যি বলছি, আমি এমনটা লিখিনি কখনো। আর এটা আমি কেনই বা লিখতে যাব? এরপর সায়নকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করে বিজয় বেরিয়ে এলো। কেবিন থেকে বেরিয়ে বিজয় পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজছিল। কি খুঁজছো বিজয়দা? সাথে সাথে বিজয় একটা নীল পাথর দেওয়া আংটি পকেট থেকে বের করে রুদ্রকে দেখিয়ে বলল, দেখ তো এটা কার? এ কি, এটা তো বিনোদির আংটি। বিনোদির মায়ের শেষ স্মৃতি এই আংটি, তাই বিনোদি কখনো আঙুল থেকে খুলতো না। আমাকে অনেকবার গল্পের ছলে বলেছে সে কথা, কিন্তু তুমি এটা কোথায় পেলে? সব বলবো, আর একটু অপেক্ষা কর। আচ্ছা, স্নেহার সাথে কথা বলা যাবে একটু? না গো, ওর মেজর ইনজুরি হয়েছিল, আগের থেকে অনেকটাই ওভারকাম করেছে, তবে এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ডক্টর বলেছে আরও সপ্তাহখানিক সময় লাগবে। ঠিক আছে, স্নেহার পক্ষের কথাগুলো না হয় অপরাধী নিজেই স্বীকার করবে। কিন্তু বিজয়দা, একটা কথা তোমায় বলা হয়নি। কি কথা? আমি না রোজ রাতে একটা ছায়ামূর্তিকে দেখতে পাই, জানো, অবিকল বিনোদির মতো, কিন্তু হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। উফ, এই কথাটা তুই আগে বলবি না? শোন, তুই আজকে সন্ধ্যের দিকে বাড়িতে থাকিস, আর সবাই যেন বাড়িতে উপস্থিত থাকে। আমি যাব। যথারীতি সন্ধ্যের সময় বিজয় রুদ্রদের বাড়ি যায়। আগে থেকেই সেখানে রামিনী, শেখর, মলি, সুরেশ আর রুদ্র উপস্থিত ছিল। মা, বিজয়দা আজ কিছু বিশেষ কারণে এখানে এসেছে, বাড়িতে ঘটে চলা সমস্ত রহস্য নিয়ে কথা বলতে। মানে বিনোদির হদিশ পাওয়া গেছে? শুধু বিনোদি নয়, সাথে আমার 10 লক্ষ টাকাও মিসিং আছে। সেদিকে কারো নজর নেই নাকি? ধৈর্য ধরুন, সব উত্তর পেয়ে যাবেন আজকেই। তার আগে আমি একটা অন্য কথা বলি, ঠিক আছে? এই বাড়িতে রুদ্রর কোনো শত্রু লুকিয়ে আছে, তাই রামিনী দেবী যে কালী পুজোটা করিয়েছিলেন এই বাড়ির বা রুদ্রর মঙ্গলের জন্যে, তার আড়ালে ক্রিমিনাল খুব বুদ্ধি খাটিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কর্ণপিশাচিনীর সাধনা করিয়ে নিয়েছেন রুদ্রকে দিয়ে। এবং এটা এমন একটা সাধনা যে যেই করুক তার মৃত্যু নিশ্চিত। তাই ক্রিমিনালকে আলাদা করে কিছুই করতে হবে না রুদ্রকে মারার জন্য। আর এই সাধনা করার 7 দিন আগে থেকে নিজের মলমূত্র গ্রহণ করতে হয়, ঠিক যেমনটা রুদ্র পুজোর 7 দিন আগে থেকে খাবার মুখে দিলেই বিকট গন্ধ পেত। ও মাই গড, বিনোদি এতটা নিচে নামতে পারে? তাই তোর শরীর খারাপের কথা শুনে কি সব তন্ত্রমন্ত্রের কথা বলছিল সেদিন, মনে আছে তোর রুদ্র? আমার সন্দেহটাই ঠিক। তাহলে যখন নিজের প্ল্যানে সাকসেস হয়নি, তখন আমার অতগুলো টাকা চুরি করে পালিয়েছে বিনোদি। ও তাই নাকি? আর তুমি যে সুরেশকে দিয়ে প্ল্যান করে স্নেহাকে মার্ডার করার চেষ্টা করেছিলে, সেই সুরেশের সাথে মিস মলির একটা গোপন সম্পর্ক রয়েছে, তুমি জানো সে বিষয়ে? তোমার মাথা ঠিক আছে তো রুদ্র? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই ধরনের অ্যালিগেশন আনছো তুমি আমার বিরুদ্ধে? আমি নিজের চোখে দেখেছি আপনার রুমে মাঝরাতে সুরেশকে যেতে। আমাকে তো ম্যাডাম বলেছিলেন ওনার রুমে গিয়ে মাথা যন্ত্রণার ওষুধ দিয়ে আসতে, তাই গিয়েছিলাম আমি। অথচ
আমি কোনো ওষুধের কথা কাউকে বলিনি সেদিন, কারণ আমার কোনো রকম মাথা যন্ত্রণা ছিল না। আমি নিজেই তো সুরেশকে অত রাতে আমার রুমে আসতে দেখে বেশ অবাক হয়েছিলাম। পরে ভাবলাম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো। এবার বিজয় সায়নের সেই ডায়েরির ছেঁড়া পাতাটা দেখিয়ে বলল, এটা আপনার রুম থেকে পেয়েছি মিস মলি। এখানে লেখা আছে বিনোদীর মৃত্যুর একটা ছোট্ট নোট। চমকে উঠল সবাই। হচ্ছেটা কি? মলি, তুমি বিনোদীকে মার্ডার করেছো? তার আগে আপনি বলুন রামিনী দেবী, সেদিন আপনি কেন সুরেশকে মলির রুমে ইচ্ছে করে পাঠিয়েছিলেন? আর কেনই বা ইচ্ছে করে কালী পুজোর নাম করে রুদ্রকে দিয়ে কর্ণ পিশাচিনীর সাধনা করিয়ে নিজের কার্য সিদ্ধ করেছেন বলুন? বিজয়দা, এসব কি বলছো তুমি? জানি তোর বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। সায়ন যে ভণ্ডতান্ত্রিক বাবার কাছে গিয়েছিল স্নেহাকে পাওয়ার জন্যে, সে এখন হাজতে। মার খেয়ে মালটা সব উগলে দিয়েছে। এবার তো বুঝতে পারছেন মিসেস রামিনী যে আপনার প্ল্যানটা টোটাল ভেস্তে গেছে। আপনি নিজের মুখে স্বীকার করবেন এবার, নাকি আপনিও হাজতে গিয়েই মুখ খুলবেন? তুমি কাকে কি বলছো এগুলো জানো? যদি তাই হবে তাহলে আমার এতগুলো টাকার কি হলো? টাকা সেটাই বাড়িতেই আছে। চলুন দেখাচ্ছি। সুরেশের রুমে নিয়ে গেল সবাইকে বিজয়। সেখানে গিয়ে আলমারির লকার থেকে টাকাগুলো বের করল সে, যেন প্ল্যান করে সুরেশকে টাকা চুরির দায়ে ফাঁসানোর জন্যে কেউ টাকাগুলো সামনে ড্রয়ারে রেখে দিয়েছিল। তুই আমার টাকাগুলো চুরি করেছিস? কিন্তু দুদিন আগেই যখন সব তল্লাশি করা হলো তখন তো ছিল না। আমি কিছু করিনি স্যার, আমি জানি না টাকাগুলো এখানে কি করে আসলো। ওকে মেরে লাভ নেই, এগুলো ক্রিমিনালের তৈরি করা একটা লুপ হোল মাত্র। আমার একটা আর্জেন্ট ফোন কল করার ছিল, আমি আসছি। দাঁড়ান, আপনারা চালাকি খাটবে না ম্যাডাম। তান্ত্রিকের কাছ থেকে সব প্রমাণ পেয়ে গেছি আমি। বলুন, জলদি বলুন, কেন রুদ্রকে মারার ছক করেছিলেন? বাবা, তোর সত্যি মনে হয় আমি তোকে মারতে পারি? এসব ন্যাকামো রাখুন, আসল সত্যিটা একটু ঝেড়ে কাশুন এবার। সমস্ত প্রুফ আমার কাছে আছে। পুরোহিতের রিটেন স্টেটমেন্ট এখন আমার কাছে। আর কিছু বলতে পারবেন আপনি? কি হলো? আরে চুপ করে আছেন কেন? বলুন কিছু। কেন মারার ছক করলেন রুদ্রকে? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি সব, কারণ আমি শেখরের দ্বিতীয় স্ত্রী। রুদ্রর মা অর্থাৎ শেখরের প্রথম স্ত্রী যখন মারা গেলেন তখন আমি শেখরের কোম্পানিতে সামান্য চাকরি করতাম। আমার দাদার কথায় শেখরের এই বিরাট প্রপার্টির আশায় ওকে মিথ্যে প্রেমের অভিনয়ে ভুলিয়ে বিয়ে করি। রুদ্র তখন বছর 12 শিশু। কিন্তু পরে আমি জানতে পারি শেখর ওর ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে, আমার জন্য কানা করিও নেই। তখন আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। আমি প্ল্যান করলাম রুদ্রকে কিভাবে সরানো যায়, কারণ রুদ্র ছাড়া শেখরের আর কোনো উত্তরাধিকারী নেই। সুতরাং রুদ্রর অবর্তমানে প্রপার্টির ভাগ আমারই প্রাপ্য। কিন্তু শেখর ছেলেকে কলকাতায় রেখে কোথা থেকে একজন কেয়ারটেকার বিনোদীকে নিয়ে আসলো আর আমাকে লন্ডনে গিয়ে বিজনেসে ইনভলভ করে দিল। আমি বুঝলাম শেখরকে বিয়ে করেও আমার পরিস্থিতি কিচ্ছু চেঞ্জ হয়নি। আমি সেই ওর কোম্পানির এমপ্লয়ি রয়ে গেছি। আমার স্বপ্ন চোখের সামনে ভেঙে চুরে টুকরো হয়ে যাচ্ছিল। কিন্তু একদিন আমি ঠিক করলাম কিছু একটা করতেই হবে। আমি তো শুধু শুধু নিজের থেকে বয়সে এত বড় একজনকে এবং অলরেডি এক সন্তানের বাবাকে বিয়ে করিনি। সেই থেকে ধীরে ধীরে আমি রুদ্রর মনে ওর বাবার প্রতি ক্ষোভ তৈরি করে বাবা ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়ে গেছি, আর রুদ্রর প্রতি মিথ্যে মমতা দেখিয়ে ওর বিশ্বাস অর্জন করে গেছি। সেই জন্য শেখর আমাকে লন্ডনে নিয়ে রাখলেও আমি সুযোগ পেলেই কলকাতায় চলে আসতাম। আমি এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। দেরিতে হলেও এমন সুযোগ আমার এসে যায় যখন রুদ্রর মুখে ওদের সিমলা ট্যুরের ভূতের গল্প শুনলাম।
আমি আমার দাদার সাথে সবটা প্ল্যান করে নিলাম, কাকে কিভাবে কাজে লাগাবো। তারপর নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য পর্ণপিশাচিনীর সাধনা করিয়ে নিলাম রুদ্রকে দিয়ে। আর সবাই বুঝলো বাড়িতে রুদ্রর মঙ্গলের জন্য কালী পুজো হচ্ছে। পুরোহিত ছিল আসলে তান্ত্রিক। এটা করার উদ্দেশ্য হলো কর্ণপিশাচিনী কোনো সাধারণ মানুষের কাছে থাকলে তাকে ওই পিশাচিনী শেষ করে দেয়। তান্ত্রিক যেহেতু আমার ইশারায় কাজ করত, তাই বশীকরণ ও তন্ত্র বলে সায়নের স্বপ্নের উপর পুরো কন্ট্রোল ছিল আমার। কারণ ওর চোখে স্নেহার প্রতি দুর্বলতা আমি দেখেছিলাম আগেই। এই সুযোগকে কাজে লাগিয়ে ওর স্বপ্নকে কন্ট্রোল করে ওকে তান্ত্রিকের কাছে যাওয়ার নির্দেশ পাঠায়। ওর বাড়িতে যেহেতু ও একা থাকে, তাই আরো সুবিধা হয়েছিল এই কাজ। কিন্তু সায়ন ভেবেছিল ও তান্ত্রিকের কাছে গিয়ে বিশেষ কিছু শক্তি পেয়েছে, তাই স্নেহা ওর গার্লফ্রেন্ড হয়েছে। আমি আগেই সেকেন্ড অপশন হিসেবে সায়নকে বেছে রেখেছিলাম। ইন কেস প্ল্যান এ তে রুদ্র যদি ফেল হয়, তাহলে প্ল্যান বি তে সায়নকে কাজে লাগিয়ে রুদ্রকে শেষ করা যাবে। কিন্তু পুজোর দিনই বিনোদীর সন্দেহ হয়, পুজোর বিধি দেখে। বাংলাদেশের লোক বিনোদী, এসব সম্পর্কে ওর ধারণা ছিল। যেহেতু বিনোদী কিছু একটা আঁচ করেছিল তখন, তাই আমি রুদ্রর কর্ণপিশাচিনী সায়নের কাছে পাঠাই। আর স্নেহা সেদিন আমার আর পুরোহিতের সমস্ত কথা শুনে নিয়েছিল, কিন্তু ভেবেছিল আমি কিচ্ছু বুঝতে পারিনি। তাই বাধ্য হয়ে সুরেশকে বসে এনে ওকে দিয়ে অ্যাক্সিডেন্টটা করিয়েছিলাম। কি হলো? থেমে গেলেন কেন? চলুন চলুন, বলতে থাকুন বলতে থাকুন। আমি ভেবেছিলাম স্নেহা আর সার্ভাইভ করবে না। সেদিন রাতে সুরেশ আমার রুমেই আসছিল স্নেহার কন্ডিশন জানাতে, কিন্তু আমি আমার রুম থেকে রুদ্রকে লক্ষ্য করেছিলাম যে ও সুরেশকে দেখে ফেলেছে। তাই রুদ্রকে কল করি। ও কল রিসিভ করতে ঘরে আসে, আর সেই সুযোগে আমি সুরেশকে মলির রুমে যেতে বলি। এরপর রুদ্রর মলির আর সুরেশকে এক রুমে দেখে সন্দেহ হয়, যেমনটা আমি চেয়েছিলাম। অন্যদিকে সায়ন অলরেডি আমার বসে ছিল, তাই ওকে দিয়ে ডায়েরিতে বিনোদীর মৃত্যু লিখিয়ে নিই। কারণ বিনোদী ইতিমধ্যে সমস্তটা শুনে ফেলেছিল যখন আমি ফোনে আমার দাদার সাথে আলোচনা করছিলাম। তাই ভাবলাম ভালোই হলো, বিনোদীকে মেরে ওর আত্মাকে বশে এনে রুদ্রর ক্ষতি করব। কিন্তু বিনোদীর আত্মা এতটাই পবিত্র যে পুরোপুরি আমার বশে আসছিল না। বিনোদীকে কিভাবে মারলেন? ও যখন রাতে ঘুমাচ্ছিল, ওর ঘরে তখন বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছি। আর সুরেশকে দিয়ে ওর বডিটা তান্ত্রিকের কাছে পাঠিয়ে দিয়েছি। আর সেই ধস্তাধস্তিতে বিনোদী যে নিজের আংটিটা খুলে রেখেছিল, সেটা আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। যে মানুষটা টাকা চুরি করে পালাবে, সে নিশ্চয়ই নিজের সাধের আংটিটা খুলে রাখবে না। বিনোদী সত্যি রুদ্রর ভালো চাইতো, তাই নিজের শেষ সময়েও একটা ক্লিউ রেখে যাওয়ার চেষ্টা করেছে। বুঝতে পারলি রুদ্র, ওই ছায়ামূর্তিকে দেখে কেন তোর বিনোদীর কথা মাথায় এসেছিল? এই সব শুনে রুদ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাকে দেখছে সে এটা, যাকে এত ভালোবাসত, বিশ্বাস করত, নিজের মা বলে জানত, সেই মহিলার মুখ এতদিন মুখোশে ঢাকা ছিল, যার জন্য ও নিজের বাবাকে কোনোদিন সম্মান করেনি। এসব ভাবতে ভাবতে রুদ্রর হঠাৎ মনে পড়ল আরো একজনকে তো ও দেখেছিল। তৃতীয় আরও একজন রয়েছে, যাকে আমি রাতের অন্ধকারে বাড়িতে ঢুকতে দেখেছিলাম। বলুন রামিনী দেবী, এখনো শেষ হয়নি। ওটা দেবা। দেবাকেও আমি বসে রেখে সায়নের ফ্ল্যাটে পাঠিয়েছিলাম। ডায়েরির ওই পেজ ছিঁড়ে এনেছিল আর রাতের অন্ধকারে এসে মলির রুমে রেখে দিয়েছিল। কিন্তু রুদ্র রুদ্র ভাই, বিশ্বাস কর, আমার এইসব কিচ্ছু মনে নেই। উফ, প্লিজ দেবা, প্লিজ আর মিথ্যা বলিস না ভাই, আর বলিস না। উফ, নিজের কাছের সব মানুষগুলো আমাকে ঠকালো।
আরে না রে ভাই, না, বিশ্বাস কর। ও মিথ্যে বলছে না, সত্যি দেবার কিছু মনে নেই। যদি থাকতো ও কখনোই তোকে সায়ন আর স্নেহার ব্যাপারে জানতে দিত না, কারণ সব কিছুর জটলা ওখান থেকেই খুলছে। দেবার যেটা হয়েছে তাকে বলে বশীকরণ, যেখানে ওর কিছুই আর মনে নেই। শেখর ব্যানার্জি এগিয়ে এসে সজোরে একটা থাপ্পড় মারে রামিনীর গালে। তোর জন্য আমার ছেলে আজ পর্যন্ত আমাকে বাবা বলে ডাকেনি। আর তোর দাদা আবার কে? বিগত 20 বছর ধরে তো জানি তোর কেউ নেই এই দুনিয়াতে। সেটাই তো তুই বলেছিলি আমাদের বিয়ের সময়। আমার দাদার খোঁজ কেউ জানে না, আর কেউ বার করতে পারবেও না। কাকু, আপনি আমাদের উপর ছেড়ে দিন, আমি দেখছি ওনার দাদা আর কতদিন আড়ালে থাকতে পারে। বিজয় আগে থেকেই পুলিশ ডেকে নিয়েছিল, এতক্ষণে পুলিশ এসে গ্রেফতার করে নেয় রামিনীকে। এত সহজে রামিনী সান্যালকে থামাতে পারবে না। আমি আবার ফিরে আসব, মনে রেখো। পুলিশ আর দেরি না করে ভোর হতেই রামিনীকে নিয়ে থানার উদ্দেশ্যে চলল। বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি যা যা অন্যায় করেছি সব কিছুর জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। মলির কাছেও ক্ষমা চাইল রুদ্র। ছেলের চোখে জল দেখে ছেলেকে বুকে জড়িয়ে ধরল শেখর ব্যানার্জি। স্নেহা কেমন আছে এখন? আমাকে আজকেই নার্সিংহোমে নিয়ে যাবি। ও সুস্থ হলেই তোদের এনগেজমেন্টটা সেরে ফেলবো আমি। থ্যাংক ইউ বিজয়, থ্যাংক ইউ ফর এভরিথিং। তবে কাকু, আমাদের আরো সতর্ক হতে হবে। আমার মন বলছে এ গল্প এখনো ফুরোয়নি, এখনো অন্ধকার ঘন হয়েই আছে, মুখোশ খুলতে এখনো বাকি। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, রুদ্রের বাড়িতে পুজো নামক তন্ত্র সাধনা করার আগে রুদ্রকে কতদিন গৃহবন্দী থাকতে হয়েছিল? শুনছিলেন আমাদের আজকের নিবেদন ঝিলা মজুমদারের কলমে মুখোশ। রুদ্র পার্থ অরণ্যদেব, স্নেহা লিপি, সায়ন পল্লব, দেবায়ন অরিত্র, রামিনী পৃথা, বিনোদী সঙ্গীতা, পুরোহিত বিশ্বনাথ রায়চৌধুরী, মিসেস শর্মা ও মলি ইন্দ্রাণী, শেখর ব্যানার্জি পার্থ ব্যানার্জি, স্নেহার বাবা ও সুনীল মিঠুন, মিস্টার শর্মা অনির্বাণ, সুরেশ ডাক্তার ও দ্বিতীয় পুরোহিত অভিজিৎ, নাইট গার্ড দীপঙ্কর। অন্যান্য চরিত্রে গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রনিত, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা ঝিলা মজুমদার ও গল্পের প্রকাশক চারুকলা আর্ট উইংসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্যে বি সেফ, স্টে কানেক্টেড।